আসসালামু আলাইকুম। আজকে আমি কম্পিউটার সিকিউরিটির কিছু টপিক কভার করব, যেগুলি অনেকেই ডিফিকাল্টি ফেস করতেছে। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব ইজিয়ার এক্সাম্পল ব্যবহার করে বোঝানোর। সো লেটস স্টার্ট। যদি আমি সর্বপ্রথম কম্পিউটার সিকিউরিটি নিয়ে কথা বলি, আমাদের মেইন টপিকটা চলে আসবে ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফির মিনিংসটা আমার ইংরেজিতে লেখা আছে, যদি আমি বাংলায় এটা এক্সপ্লেন করি তাহলে হবে যে আমরা যে কোডটা ইউজ করি দুজনের মধ্যে, সাপোজ আমি একটা মেসেজ পাঠিয়েছি আমার একটা বন্ধুর কাছে। এখন এই মেসেজটা শুধু আমি এবং আমার বন্ধু এই দুজনই দেখতে পারবে, আদারওয়াইজ নো ওয়ান ক্যান সি ইট দিস মেসেজ। সো এটাকেই বলা হয় নর্মালি ক্রিপ্টোগ্রাফি, মানে মাঝখানে জিনিসটা হাইড থাকে সিক্রেট কোড দ্বারা। আজকে আমি এই 8টা টপিক কভার করার ট্রাই করব। সবাই এটা অনেকেই ডিফিকাল্টি ফেস করতেছে, দ্যাটস ওয়াই আই ট্রাই মাই বেস্ট। সো সর্বপ্রথম আমাদের যেটা আসে ওটা হলো নর্মাল জিসিডি ক্যালকুলেশন। জিসিডি মিনস গ্রেটেস্ট কমন ডিভাইজার্স। এটা আমরা এইচএসসি লেভেলেই কভার করছি, বাট আমরা ট্রাই করবো আরও হাই অ্যালগোরিদম ইউজ করে কীভাবে সহজেই জিসিডি বের করা যায়, এগুলো আজকের টপিকে চলে আসবে। সো সর্বপ্রথম টপিক হলো আমার নর্মাল জিসিডি ক্যালকুলেশন। এখানে আমি এক্সাম্পল হিসেবে নিলাম 12 অ্যান্ড 33। সো 12-এ যদি আমি ডিভাইজারগুলো বের করি তাহলে দাঁড়াতেছে 1 2 3 4 6 অ্যান্ড 12 ইটসেলফ। অ্যান্ড দেন 33, এখানে ডিভাইজারগুলো হইতেছে 1 3 11 অ্যান্ড 33 ইটসেলফ। সো এখান থেকে আমি জাস্ট পিক করব কমন যে দুটা আছে ফ্যাক্টরগুলো আর কি, কমন ডিভাইজার দুটা, যেমন এখানে 3 এখানে 1। সো এই দুইটা ছাড়া এখানে আর নেই, তাহলে আমি এখানে পিক করলাম 1 অ্যান্ড 3। এখান থেকে আমি জাস্ট হাইস্ট ফ্যাক্টরটাকে চুজ করব, দ্যাট ইজ আওয়ার জিসিডি। সো এখানে হাইস্ট ফ্যাক্টর হলো 3, সো আমি 3কে বলতে পারি ইটস আওয়ার জিসিডি। যদি আমি সেম এক্সাম্পলটি ইউজ করি ইউজিং ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, তাহলে কীভাবে আমি জিসিডিটা বের করতে পারি। প্রথমে আমি উপরেরগুলি যদি এক্সপ্লেন করি, কিউ হলো কোশিয়েন্ট, যেটাকে আমরা ভাগফল হিসেবে চিনি। এ বি, এ একটা ভ্যালু অ্যান্ড বি একটা ভ্যালু অ্যান্ড আর ইটস এ রিমাইন্ডার, মানে বাকশেষ। তাহলে জিসিডি বের করার আমার এখানে একটা শর্ত আছে, অলওয়েজ এ গ্রেটার দেন বি হবে। এই কন্ডিশনটা অলওয়েজ ফুলফিল হইতে হবে। তোমার এখানে যেই রকমই ভ্যালুজ দেওয়া থাকুক না কেন, তুমি ইচ্ছে করলে এখানে 12 দেওয়া আছে, এটাকে তুমি এ ধরতে পারবে না, কারণ ইটস এ লেস দেন 33। তাহলে আমরা এই ফর্মুলাতে ফালানোর চেষ্টা করব। তো আমি একে ধরে নিলাম 33 অ্যান্ড বিকে ধরে নিলাম 12। তো যদি আমরা ভাগ করি তাহলে দেখি যে কি আসে, 12 অ্যান্ড 33। তাহলে এখানে আমার কি দাঁড়ায়, যদি 2 দিয়ে ভাগ করি 24 here is 49। সো আমি যদি এখানে দেখি আমার রিমাইন্ডার হলো 9 অ্যান্ড কোয়েশ্চেন্ট হলো 2। তো আমি এগুলোর প্লেসে বসাই দিলাম। আচ্ছা, এখন এখানে আমি একটা জিনিস দেখতে হবে খুব কেয়ারফুলি, দ্যাট ইজ এক্সচেঞ্জ করতে হবে আমাকে। বি টার্মটা সোয়াপ হবে এর সাথে, সো আই পুট ইট 12 দ্য প্লেস অফ এ, অ্যান্ড দেন রিমাইন্ডার যেটা আছে এটা আসবে আমার বিতে, দ্যাট ইজ 9।
আমি সেম ভাবে যদি ভাগ করি আবার 9/12, so what is my outcome? 1 times 9, 3. So my remainder is 3 and quotient is 1. এখন আমি আবার সেম থিং ফলো করব, 9 and 3. ওকে, এখন আমি যদি এই দুইটাকে ভাগ করি তাহলে আমার রিমাইন্ডার আসতেছে 0 এবং ভাগফল আসতেছে 3. আবার আমি সেম কাজ করব যতক্ষণ পর্যন্ত না আমার বিতে 0 আসতেছে। if b is 0, b values is 0, then our work is stop, অ্যালগোরিদম এখানেই আমার ব্রেক হয়ে যাবে। তাহলে দেখি এটা কিভাবে কাজ করে। আমার আবার অ্যাজ ইট ইজ ভাবে কাজ করবে, 3 and রিমাইন্ডার 0। দেখেন আমার এখানে কিন্তু 0 চলে আসছে। সো ফাইনালি এটা দাঁড়াইতেছে যে আমার ব্রেকডাউন হয়ে গেছে। বিতে যখনই 0 আসবে তখনই আমার অ্যালগোরিদম অফ হয়ে যাবে। এখানে আমার বিতে 0 চলে আসছে, তাহলে আমার রিমাইন্ডার আমি পেয়ে গেলাম। এ ইজ দ্য রিমাইন্ডার ইন দিস জিসিডি। দেখেন 3। সো আমার বাকিগুলা কোনো ক্যালকুলেশন লাগবে না, বাকিগুলা নাল হয়ে থাকবে। সো লুক এট দিস, আগের জিসিডি আমার নর্মাল ক্যালকুলেশনে 3 আসছে। ইফ আই ইউজ ইউক্লিডিয়ান অ্যালগোরিদম দেন it gives a same result. I hope সবাই ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা বুঝতে পারছেন। এখন আমি মুভ টু দ্য থার্ড পার্ট, দ্যাট ইজ প্রপার্টিজ অফ মডুলার অ্যারিথমেটিক্স। এখানে আমার কিছু প্রপার্টি দেওয়া আছে, যে ফার্স্ট প্রপার্টি ইজ a plus b mod means modulus n. N is any kinds of number and AB any kinds of number. So we can write it A mod n plus B mod n and whole mod n. It's easy if you see A mod n and then plus B mod n and whole mod n. Like this, those two is second property minus, just put minus in plus place. আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই তিনটে প্রপার্টি সেম দাঁড়াইতেছে। আমি যদি একটা মনে রাখি তাহলে বাকি তিনটাও সেম হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল দেখাবো কিভাবে এই জিনিসটা ইউজ করা হয়। এইগুলো আমাকে এক্সামে দেওয়া থাকবে, যে A 15, B 11 and n is 8। তাহলে আমি এখানে যেই কোনো প্রপার্টি যদি ইউজ করি আমার সেম রেজাল্ট দিবে। তা আমি যদি উপরেরটা ফার্স্ট প্রপার্টিটাই আমি ইউজ করি তাহলে আমার এটা কী দাঁড়াইতেছে, যদি আমি লিখি থার্ড প্যারেনথেসিস এ ফার্স্ট A 15, if I use the first property then mod and then n value is 8, close first parenthesis and plus B means 11 and mod, oh shit, mod 8
sorry for my writing, I use a pad, that's why. And mod 8. So if I calculate this portion, that is আমি জাস্ট ভেঙে ভেঙে যদি দেখাই তাহলে এখানে আমার কত 15, so 8 1 times, sorry, 8 7, so here is my result is 7, and the third parenthesis, and plus 8, 3 remainder, and mod 8. So it's a 10 mod 8 is equal to 2. My answer is 2. So if you use this second property or third property, the answer give you the same. I just using a first property. Now move to the fourth topic, that is additive inverse. additive inverse এর মধ্যে এখানে একটি কন্ডিশন আছে, যেটা যদি আমি বুঝিয়ে বলি তা হলো a plus b equal to 0 mod n, মানে মডুলাস n। তাহলে আমি এখানে দুইটা সংখ্যা নিব যেগুলি যোগ করলে এবং এদের সাথে যদি আমি n কে মড করি তাহলে আমার 0 হবে, তখনই আমি এডিটিভ ইনভার্স ইউজ করব। তো আমি যদি একটি এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে আমার এর মান আমার দেওয়া আছে কত 6 প্লাস বি এর মান 4। এই জিনিসগুলি a equal to 6, b equal to 4, n equal to 5, এই জিনিসগুলি এক্সামে দেওয়া থাকবে। আমরা জাস্ট আমাদেরকে কোশ্চেন করতে পারে যে এডিটিভ ইনভার্স কিনা এটা ফাইন্ড আউট করো। তাহলে আমরা কিভাবে বুঝবো যদি আমার এই কন্ডিশনটা ম্যাচ করে, ইফ a plus b is equal to 0 mod n, এটা বলতে বোঝায় আমি যদি a plus b কে n এর মান দ্বারা মড করি এবং আমার ফলাফল যদি 0 হয় তাহলেই আমি বলতে পারবো এটি এডিটিভ ইনভার্স। সো ইফ ইউ লুক অ্যাট দিস এক্সাম্পল, 6 plus 4 is equal to 10. So 10 mod 5 is equal to 0. So here is your modulus is 0. দেখো এখানে আমার এই কন্ডিশনটা ফুল ম্যাচ করছে, তাহলে আমরা বলতে পারি যে এই যে মানগুলো দেওয়া হলো এটা আমার এডিটিভ ইনভার্স দিয়ে করা যাচ্ছে। এখন আমার আরেকটা হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটার মেইন জিনিস এডিটিভ ইনভার্স মানে আমরা এটা মনে রাখতে পারি এডিশনের কাজ, আর মাল্টিপ্লিকেটিভ বলতে পারি এখানে এই যে গুণের কাজ। এখানে জাস্ট আমি যদি a ইন্টু বি
ইজ ইকুয়াল টু 1 হয়, মানে a ইন্টু বি যে কোনো সংখ্যা আমি নিলাম, দুইটা গুণ করার পর n দিয়ে মড করার পর আমার যদি মানটা মানে মডুলাস 1 হয়, তাহলে আমি বলতে পারবো এটি মাল্টিপ্লিটিভ ইনভার্স। তাহলে আমি যদি এই এক্সাম্পলটা ইউজ করি, এ হলো আমার 5 ইন্টু বি হলো 2, তাহলে আমার দাঁড়াইতেছে 10, এবং এটা যদি আমি মড করি 3 দিয়ে, মাই রিমাইন্ডার উইল বি 1। তাহলে এই ক্যালকুলেশনটা আমার ম্যাচ করতেছে এই ভ্যালুগুলোর জন্য। আমি ইজিলি বলতে পারি এটি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আশা করি এটাও বুঝতে পারছে। এখন আমাকে যদি প্রশ্নে বলা হয় যে ইউজিং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অ্যান্ড এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম, তাহলে আমি কি করব? ইটস এ কোশ্চেন, রাইট? এখন আমি যদি আচ্ছা, এখন এখানে আমার এই যে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগরিদম নিয়ে যদি কথা বলি, এটি লুক লাইক এ ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মতোই। ইউক্লিডিয়ান অ্যালগরিদম আমরা দেখছি যে কিউ, এ, বি, আর এগুলো থাকে। এখানে যেহেতু এক্সটেন্ডেড ভার্সন বলছে, এই জন্য আমরা এখানে T1, T2 অ্যান্ড T। তাহলে ইনিশিয়ালি আমার T1 0, T2 1 আর T ক্যালকুলেশন করতে হবে T1 মাইনাস T2 ইন্টু কিউ। এই জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হলো। তো এখন আমি যদি একটি এক্সাম্পল দেখি, তাহলে এ ধরে নিলাম 5, এটি ঠিক ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মতোই কাজ করবে, কিন্তু এখানে আমার রেজাল্টটা থাকবে T1 এর মধ্যে, আর ইউক্লিডিয়ান অ্যালগরিদমের মধ্যে আমার রেজাল্ট ছিল এর মধ্যে। তাহলে এ ধরে নিলাম 5, আমি এখানে মানে কোশ্চেনে এ, বি এই দুইটা দেওয়া থাকবে, আর T1 এর মান 0 অ্যান্ড T2 এর মান 1, এগুলো আমি ইনিশিয়ালি ধরে নিতে হবে। তাহলে আমার বি এর মান ধরে নিলাম 3, এ, বি এর মান কোশ্চেনে গিভেন থাকবে। এখন আমি কিউ এবং রিমাইন্ডার এই দুটির মান বসিয়ে দিতে পারি ইজিলি। তো আমার রিমাইন্ডার হলো 2 আর কিউ হলো 1, কোয়েশ্চেন্ট যেটা ভাগফল 1। তো সেম জিনিস এখন আমি টিটাও ক্যালকুলেট করে ফেলতে পারবো। এখানে আমার T1 এর মান আমার 0 মাইনাস T2 এর মান 1 ইন্টু কিউ এর মান 1। সো 1 ইন্টু 1 মানে মাইনাস 1। ওকে, সেম জিনিস আমরা ইউক্লিডিয়ান অ্যালগরিদমে যেভাবে করেছিলাম ঠিক ওইভাবেই করা হবে, যে 3 আর রিমাইন্ডারটা আসবে বি এর মধ্যে 2, আর ওকে, তাহলে আমরা এখানে রিমাইন্ডারটা পেয়ে গেলাম। সো এখানেও সেম জিনিসই হইতেছে যে T2টার মান আসবে T1-এ, যেটা হলো 1, এবং টির মানটা আসবে T2-তে, যেটা হলো -1। তাহলে আমার রিমাইন্ডারটা এখানে দাঁড়াইতেছে কত? 1, এখানেও 1 ভাগফল। আচ্ছা, এখন আমি আবার টি ক্যালকুলেশন করতে হবে। এখন কিন্তু আমার T1 এবং T2-র মান চেঞ্জ হয়ে গেছে, 1 - 1। তাহলে T1 এর মান হলো আমার 1
মাইনাস টি টুর মানও -1 আর গুণ কিউর মান 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমার কত হইতেছে 1, 1 + 1 2। ওকে, সেম জিনিস রিপিট করা হইতেছে, বি এর মধ্যে আসবে 2, আসবে 1 এবং আমি এ দুইটা আসবে -1 আর 2। ওকে, এখন এখানে আমার রিমাইন্ডার আসবে 0, 1 দিয়ে যদি 2কে ভাগ করা হয় 0, আর এটা হলো আমার 2। এখন আমি যদি দেখি আবার t1 এর মান চেঞ্জ হয়েছে, যে টির মান যদি আমি বের করি, t1 t2 মান আমার লাগতেছে, এখানে আমার মানটা চেঞ্জ হয়েছে, তাহলে এটা কত আসতেছে, t1 -1 মাইনাস t2 মান কত 2 আর ইন্টু কিউর মান 2, তাহলে 4 -4 আর -1 মানে -5। এখন দেখেন যে ইউক্লিডিয়ানের মতো যদি বি এর মান যদি 0 হয় তাহলেই আমার এখানে ব্রেক করবে। ইটস লাইক এ ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, জাস্ট এখানে এক্সটেন্ডেড বলা হয়েছে t1 t2 অ্যান্ড t, এই তিনটা পোর্শন অ্যাড হওয়ার কারণে এটাকে বলা হয়েছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম। এখন যখনই বি এর মান 0 হয়েছে তখন সব কিছু বন্ধ হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে অ্যালগোরিদমটা, তাহলে এখানে আসতেছে -1। সরি ফর দ্যাট। এই যে 0টা এখানে আসছে এবং 1টা এখানে আসছে, আর দেখেন এই যে t2টা এখানে আসবে, 5টা এখানে আসবে। সো আমি আগেই বলছিলাম আমার রেজাল্টটা এখানে হবে t1 এর মধ্যে, সো হিয়ার ইজ মাই রেজাল্ট ইজ t2। তাহলে t2 দ্বারা মানে t1 এর মধ্যেই আমার রেজাল্টটা থাকবে, t1 এর মধ্যে আমার আছে 2, তাহলে আমি এটাকে কি বলতে পারি যে 2 is the multiplicative inverse of 3 mod 5, 3 mod 5 এর জন্য 2 হলো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যদি আরেকটা থিওরাম আছে, দ্যাট ইজ ফরম্যাট থিওরাম। ফরম্যাট থিওরামের একটা এক্সাম্পল হলো যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, এটা বলতে বোঝায় a power of p minus 1 mod p is equal to যদি 1 হয়, মানে এই পজিশনে যদি আমি সেট করতে পারি আমার এই ভ্যালুসগুলা, তাহলে আমি এটা সমান সমান 1 লিখতে পারবো, a p minus 1 mod p। তাহলে আমি যদি এখানে এক্সাম্পল একটা দেখি তা বুঝতে পারবো ব্যাপারটা কি করতেছে। এখানে আছে, আমি যদি ধরি 11 পাওয়ার 364 mod 19, তা আমি যদি 11 পাওয়ার 364কে মানে ক্যালকুলেটর ইউজ করি, এটা আসলে কোনো রেজাল্ট দিতে পারবে না। তাহলে এটা আমি কিভাবে হাতে কলমে করতে পারি? এটা নর্মালি আমাদের যদি একটা সংখ্যার উপর বড় কোনো পাওয়ার থাকে, আমরা ফরম্যাট থিওরেম দিয়ে ইজিলি মডুলাসটা বের করতে পারি। কিভাবে তা দেখাচ্ছি এখনই। তো আমার এখানে আছে 11 364
mod 19, এটাই আমার বের করতে হবে। তো আমি সর্বপ্রথম ধরে নিব যে আমি এই ফর্মুলাতে কিভাবে ফালানো যায়। তো 19কে ধরে নিব পি আর এটাকে ধরে নিব এ। তাহলে দেখেন যে এই ফরম্যাটে জিনিসটা অলরেডি চলে আসছে। কিভাবে? এ মান হলো 11 এবং পি মাইনাস 1, রাইট? তো পি হলো আমার 19 মাইনাস 1 mod p মানে 19 is equal to 1। অলরেডি আমি এই ফরম্যাটে নিয়ে আসছি। তাহলে এখানে আমার দাঁড়াইতেছে কত? 11 পাওয়ার 18 mod 19 is equal to 1। মানে আমি এই পুরো পোর্শনকে 1 দ্বারা রিপ্লেস করে ফেলছি। এখন আমার মেইন ফোকাস হলো এই পাওয়ারটাকে কিভাবে ছোট করা যায়। এখন আমি যদি এই পাওয়ারটাকে ছোট করি 364, তাহলে আমি দেখব যে এখানে আমি অলরেডি 18 পেয়ে গেছি, রাইট? 18 into 20 প্লাস 4। আমরা যদি এটি ক্যালকুলেট ইউজ করে দেখি তাহলে এটা এক্স্যাক্টলি সেম জিনিসই দিতেছে, 364। তাহলে আমি এটাকে আরও সহজভাবে লিখতে পারি 11 18 power, sorry I connect my okay, তাহলে আমি যদি এই ফরম্যাটটা ইউজ করি কিভাবে লিখতে পারি? 11 পাওয়ার 18 হোল পাওয়ার 20 mod 19 is equal to 1। এখন আমি এই ফুল পোর্শনটা সমান 1 লিখতে পারবো। আমি আমার মতো করে সাজিয়ে ফেলছি, কিন্তু এখানে আমার বাকি আছে যে 11 4 mod 19। এই জিনিসটাই এখন আমি হাতে কলমে ইচ্ছা করলেও ক্যালকুলেট করতে পারবো। দেখেন আমার পাওয়ার ছিল 364, অনেক বড় পাওয়ার, যেটা আমি ক্যালকুলেটর ইউজ করলেও করা সম্ভব না। কিন্তু এটাকে আমি সর্বপ্রথম এই যে 364কে ভাঙাইছি। আবার আমার এই যে ফরম্যাট থিওরামের যেই কন্ডিশনটা যে a পাওয়ার p মাইনাস 1 mod p ইজ ইকুয়াল টু 1, আমি ওই ফরম্যাটও নিয়ে গেছি। নেওয়ার পরে এখানে আমার হয়েছে যে 19 মাইনাস 1 mod 19, এটাকে মাইনাস করলে 18 mod 19 ইজ ইকুয়াল টু 1। এরপর আমি যখন 364কে ভাঙাইছি, ভাঙানোর ফলে আমার কত আসছে? 18 ইন্টু 20 প্লাস 4। তাহলে 18 ইন্টু 20 এটাকে আমি এই পোর্শনে নিয়ে আসলাম, আমার বাকি আছে 4, 4টা থেকে গেল। এখন এখানে আমরা অনেকগুলো প্রপার্টিজ শিখছি। এই যে
ফার্স্ট প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি, থার্ড প্রপার্টি। আমি যদি এখানে থার্ড প্রপার্টিটা ইউজ করি তাহলে আমার এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আসলে আমার মডটা কত হইতে পারে। তো আমি দেখি যে আমার থার্ড প্রপার্টি কিভাবে ম্যাচ করে। সর্বপ্রথম আমি এই যে এটা হলো আমার এ, আর এটাকে আমি ধরলাম এটা আমার এ আর এটা আমার বি, কারণ আমার এখানে এ বি দুটোই দরকার, এ অ্যান্ড বি দুটোই আমার দরকার। ঠিক আছে, তাহলে আমি এই ফরম্যাটও নিয়ে গেলাম এ। তো এখানে আমার কি আছে, এতে ধরে নিলাম আমার এই প্রপার্টিটা আছে, তাহলে এতে আমার হইতেছে 1। দেখেন এ হলো আমার এ মড এন। ঠিক আছে, এ মড এন। তো আমার এই যে এ মড এন, এ মড এন আমার দুইটাই আছে, দুইটার ভ্যালু 1। ঠিক আছে, আমি নিয়ে গেলাম। অ্যান্ড দেন আমার কি হয়েছে, ইনটু বি মড এন। তো আমি যেহেতু এটাকে বি ধরছি আর এটা তো এনই, এটা এ এবং এটা এন, তাহলে এ মড এন অলরেডি আমি 1 লিখতে পারছি। অ্যান্ড দেন ইনটু বি মড এন 1 1 4 মড, এটা আমার ফার্স্ট ব্র্যাকেটে আছে 19, দুইটা হোল মড 19। তাহলে দেখেন এখানে আমার এটার মান যদি আমি ক্যালকুলেট ইউজ করি তাহলে আসবে 11, আর অলরেডি 1 তো আছে, 1 ইন্টু 11, 11-এ আসার কথা। আর থার্ড প্যারেনথেসিস অ্যান্ড দেন এই মডের জায়গায় মডটা দিলাম 19। তাহলে এখানে আমার দাঁড়াইতেছে 11 মড 19, আমার এটা হবে 11। তাহলে আমার অ্যান্সারটা হলো 11। যদি আমরা নর্মাল কোনো সিকোয়েন্সে করি 11 পাওয়ার 364 মড 19, এত বড় একটা সংখ্যাকে নর্মালি ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটর ইউজ করে কখনোই বের করা পসিবল না। যদি আমরা যে ফরম্যাট থিওরেম ইউজ করি তাহলে আমি বের করে ফেলছি আমার মডুলাস 11 হবে এই মানটার জন্য, 11 পাওয়ার 364 মড 19। তো আশা করি বুঝতে পারছেন। আমি যদি এটাকে আবার রিপিট করি, এটা যেহেতু একটু কমপ্লেক্স আছে, সর্বপ্রথম ফরম্যাট থিওরেম হইতে হবে যদি এ পি মাইনাস 1 মডুলাস পি ইজ ইকুয়াল টু 1। আমি যদি এই ফরম্যাটে নিতে পারি, যখন আমার পাওয়ার বড় হবে তখনই আমি এই ফরম্যাটে নিয়ে যাইতে পারবো। তো এখানে পি এন এগুলো সেম কথা, আপনি যে কোনো ভেরিয়েবলে ধরতে পারেন। তো আমি ধরলাম এখানে পি। আর যদি আমি প্রপার্টিসের যদি এই যে দেখায়, যদি প্রপার্টিস ধরি এন আর পি দুটোই সেম কথা, তো আমি এখানে পি ধরলাম, আপনারা ইচ্ছে করলে এনও ধরতে পারেন। তাহলে সর্বপ্রথম আমি এটাকে কী করে ফেলছি, আমার ফরম্যাটিং করে ফেলছি যে 11 364 মড 19 ইজ ইকুয়াল টু 1। এই যে আমি যদি এই ফরম্যাটে নিই 19 মাইনাস 1 মড 19 ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা কি দাঁড়াইতেছে 11 পাওয়ার 18 মড 19 ইজ ইকুয়াল টু 1। এখন আমাকে পাওয়ারটাকে ভাঙাইতে হবে যে এটাকে আরও ছোট করা যায় কিনা। আমি দেখলাম যে 18 ইন্টু 20 প্লাস 4 সমান 364 হইতেছে। তাহলে আমি এখানে হোল দিয়ে 20কে অ্যাড করে ফেললাম।
অ্যান্ড দেন মড 19 ইজ ইকুয়াল টু 1। এই পুরো পোর্শনটাকে আমি 1 ধরে ফেলছি। এখানে এর পোর্শন হলো 11 পাওয়ার 18 হোল পাওয়ার 20, আর এটাকে আপনি n অথবা p 19কে যেটাই ধরতে পারেন অ্যাজ ইউ উইশ। এই পুরো পোর্শনটাকে আমি 1 ধরছি, তাহলে আমার ফরম্যাটটা এখানে দাঁড়াই গেল যে 1। এই পোর্শনটা লেখা লাগবে না, পুরোটা সমান 1। কিন্তু আমার একটা পার্ট রয়ে গেছে যে 11 পাওয়ার 4 মড 19, এটা আমি ইজিলি এখন ক্যালকুলেশন করে বের করতে পারবো। তো এটার মড আসে 11, তখন আমার এই যে হোল মড 90 ওটা বসালাম, দেন 11 ইন্টু 1 11 মড 19, এই দুইটাকে মড করলে যে দুইটা ছোট সংখ্যা ওইটাই বসে গেছে 11। সো দ্যাটস অল ফর টুডে। অ্যাকচুয়ালি আজকে অনেক টাইম হয়ে গেছে, এই জন্য আমি মানে বাকি পার্টটা দেখাইতে পারি নাই। আই ট্রাই টু টুমোরো আই আপলোড দিস অ্যানাদার পার্ট। আই হোপ আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।